বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। ৩ বছরের জন্য সমঝোতা স্মারক সই। গোপালগঞ্জে কারফিউ বাড়ল শনিবার ভোর ৬টা পর্যন্ত। সহিংসতার ঘটনায় প্রায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা, আরও অর্ধশত আটক। মুজিববাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শেষ না করে থামবে না ছাত্র জনতা। মুন্সিগঞ্জের পথসভায় বললেন নাহিদ ইসলাম। এবং ইতিহাস বদলানোর ১৮ জুলাই ২৪-এর দিন প্রাণ হারান মুগ্ধ সহ ২৭ জন। গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে প্রত্যয়ী সরকার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। ৩ বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারকে সই করেছেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যুক্ততা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গোপালগঞ্জে চলমান কারফিউর সময়সীমা আগামীকাল ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। বুধবারের সংঘাত সহিংসতায় আরও একজন মারা যাওয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। নতুন করে আটক করা হয়েছে ৪৫ জনকে। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ পরিদর্শক আহমদ আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় মামলাটি দায়ের করেন। গোপালগঞ্জে বুধবারের সংঘাত সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। মারা যাওয়া রমজান মুন্সি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে জারি হওয়া কারফিউ অব্যাহত রয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শিথিলের পর আবারও কারফিউ শুরু হয়েছে। সবশেষ ঘোষণা অনুযায়ী শনিবার ভোর ৬টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। সহিংসতা ও কারফিউর কারণে জেলা জুড়ে এখনো থমথমে অবস্থা। রাস্তাঘাটে লোকজনের চলাচল কম। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। চাপা আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে। মনের ভিতরে ভয় 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 লাগে, অথচ ঘরে তো চাইল টাইল কিছু নাই, বউ বাচ্চা তো মুহির দিক টাকায় বসে রয়েছে। এই অবস্থা থাকলে কয়েকদিন বাঁচবানি, তাই কও। তারপরে রিক্স, তারপরে আমরা বেলা ১১টায় কারফিউ শিথিল হলে নিত্যপণ্যের কিছু দোকানপাট খোলে। তবে জীবিকার তাগিদে অসহায় দরিদ্র ও শ্রমজীবীদের বাইরে বের হতে দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্যই বেরোইছি এবং সেটা করে নিয়ে আসছি। বাজার তেমন কিছু পাওয়া যায় নাই, দোকান খুলতে পারতেছি না, সংসার চালাইতে খুব কষ্ট। ইনকাম বন্ধ, আমরা খালি খালি বসে রয়েছি রোডে, কোনো ইনকাম নাই, সংসার চালাতে বাড়ি অসুবিধা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আফরিন পপি, মোহনা সংবাদ। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তা শেষ না করে থামবে না ছাত্র জনতা, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এনসিপির পথসভায় নাহিদ এসব কথা বলেন। গোপালগঞ্জের মতো দেশের অন্য স্থানে হামলা হলেও এনসিপিকে দমানো যাবে না বলে মন্তব্য করে দলটির আহ্বায়ক বলেন, সামনে আরেকটি লড়াই আসছে, যার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সে সাহসিকতার সাথে সামনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে,
বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। এবারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। আজ ভয়াল 18 জুলাই। গেল বছর গণ অভ্যুত্থানের এই দিনে মারা যায় 27 জন। এতে আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়ে সারা দেশে। স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। ফিরে দেখা সেই দিনের কথা তুলে ধরছেন সুরাইয়া মুন্নী। আজ 18 জুলাই 2024 সালের এই দিনে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন দেশব্যাপী সংঘর্ষ ও গুলিতে 27 জন নিহতের খবর পাওয়া যায়। আন্দোলনে উত্তাল সময়ে এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আলোচনার আহ্বান জানান তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে তা নাকচ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে ঢাকা সহ 47 জেলায় ব্যাপক সহিংসতা ঘটে। হাজার হাজার শিক্ষার্থী পরিবহন বন্ধ কার্যক্রম করার জন্য বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগ দেন। পুলিশ ও স্বৈরাচারের দোসররা শটগান ও রাবার বুলেট নিয়ে তাদের ওপর গুলি চালালে কমপক্ষে 27 জন নিহতের খবর পাওয়া যায়। পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা ব্র্যাক ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এই অবস্থায় বিটিভি ভবন, সেতু ভবন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সারা দেশে ব্রডব্যান্ড সহ সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় এবং মেট্রো রেলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। ঢাকা ছাড়াও দেশের 47টি জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন অন্তত 1,500 মানুষ। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন দলের লোকজনের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এই দিন সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। আন্দোলনের সহিংসতা কেবল দিনে না, রাতে অব্যাহত থাকে। মেরুলবাড্ডায় কিছু পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা। ফাঁকা ঘর আর পড়ার টেবিলে এখনো প্রিয় সন্তানের স্মৃতি খুঁজে ফেরেন মা বাবা, গোপনে বুক ভাসান চোখের জলে। আদরের বড় সন্তান 1 বছর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে মাদারীপুরে পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মারা যায়। সেবার জেলায় প্রথম প্রাণ হারানো দীপ্ত দেকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও ছাত্র নেতারা। আরিফুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই অন্য সবার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 2য় বর্ষের ছাত্র দীপ্ত দে। এক পর্যায়ে হামলার পাশাপাশি ধাওয়া দেয় পুলিশ। প্রাণ বাঁচাতে শকুনি লেকের জলে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি, পানিতে ডুবেই মারা যান তিনি। বাবা মার বড় সন্তান দীপ্তর ঘুমানোর খাট আর পড়ার টেবিল পড়ে রয়েছে ফাঁকা। সন্তান হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে মা মনিকা দে ও বাবা স্বপন দেকে। ওখানে দৌড়ে এসে বসে সবাই মনে পড়ে গেছে। ও উঠতে চাইছিল, ওকে উঠতে দেয় না পুলিশ। ও বাসা বাসা করে চিৎকার করছে, কিন্তু কেউ ওরে বাসায় নাই। অনেক লোক জড়ো আসছিল, কিন্তু কেউ বাসায় নাই। প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেলেও সন্তানের শহীদ স্বীকৃতি চান বাবা। বৈষম্য ছাত্র আন্দোলনে লীগের পর অংশগ্রহণ করার পরে মানে ওইখানে সে পুলিশের গুলি এবং ছাত্রলীগের মানে হামলার শিকার হয়। হামলার শিকার হওয়ার পরে মানে পানিতে পড়ে মারা যায়। এই সরকারের কাছে আমাদের চাওয়ার একটাই, যারা শহীদ হয়েছে শহীদের স্বীকৃতি দেওয়া আর পুনর্বাসন করা। জুলাই অভ্যুত্থানে জেলার প্রথম শহীদ দীপ্ত স্মরণে সরকারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জুলাই অভ্যুত্থানের মাদারীপুর জেলার প্রথম যে শহীদ হন মেধা শহীদ হিসেবে আমাদের দীপ্ত দে, প্রায় 1 বছর হয়ে গেলেও বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বর্তমান সরকার দীপ্তদের
স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ কোনো কিছুই নির্মাণ করতে পারে নাই বা নির্মাণ করে নাই। আমরা নিজেরাই দীপ্তর সহযোদ্ধারা যারা আছি স্মৃতিস্তম্ভ তৈরি করব। এ বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার থেকে অলরেডি আমাদের প্রতি নির্দেশনা রয়েছে যে সদর উপজেলা একটা স্মৃতিস্তম্ভ হবে, সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। তো সেটার জন্য আমরা জায়গা নির্বাচন করছি। স্পেশালি দীপ্তর জন্য আলাদা করে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা ব্যবস্থা নেবেন। দীপ্তদের স্মরণে সরকারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে এই দাবি এলাকাবাসীরও। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। মব কালচার ও আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন জুলাই যোদ্ধাহতরা। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণে ক্ষোভ জানিয়ে পরিস্থিতি উত্তরণে ফাটল ধরা ঐক্য ফিরিয়ে আনার তাগিদও দেন তারা। আর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীতে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেজা খানের আরেকটি রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতীকী ম্যারাথনের আয়োজন করে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুষ্ঠানের উদ্বোধন করে হাজারো প্রতিযোগীর সঙ্গে ম্যারাথনে অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় দুর্নীতি অনিয়ম মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান জুলাই যোদ্ধাহতরা। আইন শৃঙ্খলা পিটিয়ে মেরে ফেলতেছে চাঁদার জন্য, আসলে আমরা এটা কখনো চাই নাই নতুন বাংলাদেশে। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেওয়া মানে এটা আরো মনে করেন ওনাদের জন্য বিপজ্জনক বেশি। জুলাইয়ের ঐক্য অটুট রাখার তাগিদ দিয়ে প্রাণহানি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। গত জুলাইয়ে যেরকম ঐক্য ছিল, এই জুলাই কিন্তু অনেকটাই ফাটল ধরেছে। যারা নেতৃত্ব আসবেন বা নেতৃত্ব দিবেন বা এখন আছেন, সবার একসাথে কাজ করা উচিত। সবাই যেন আমাদের নিয়ে চিন্তা করে, আমাদের চিকিৎসার ব্যবস্থা করে। যারা মাদক শক্ত তারা এগুলা থেকে দূর থাকবে। জুলাইয়ের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার মাসব্যাপী কর্মসূচি নিয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব। তরুণদেরকে উজ্জীবিত করা, জুলাইকে স্মরণ করা এবং আমাদের মধ্যে যে যুব সমাজ যে একটা শক্তি, তাদেরকে একটা পজিটিভ ভাবে নিয়ে যাওয়া। আর আহত ও শহীদদের স্মরণে এই আয়োজন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাদের যেই ত্যাগের ফলে আমরা এই নতুন বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন দেখছি, বাস্তবায়নে কাজ করছি, সেই ত্যাগকে স্মরণ করার জন্য আজকের এই প্রতীকী ম্যারাথন। গণভবন মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে ম্যারাথন শেষ হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। বৃষ্টি বন্যার অজুহাতে ফের ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেড়েছে সব ধরনের সবজির দাম, চালের দামও লাগামহীন, স্বস্তি নেই মাছ মুরগির বাজারেও। আর এ দাম বাড়ার কারণ হিসেবে মধ্যস্বত্বভোগীদের আধিপত্যকেই দায় দিলেন ভোক্তারা। এমন পরিস্থিতিতে বাজারে তদারকি বাড়ানোর আহ্বানও জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বর্ষার হরেক রকম সবজিতে ভরপুর বাজার। থরে থরে সাজানো এসব সবজি কিনতে গিয়ে হোঁচট খান ক্রেতা। ছোট আকারের একটি লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। বেগুন, ঢেঁড়স, বরবটি, কচুল্লতি সবই শতকের ঘরে। কিছুটা কম কেবল পটল, কাঁকরোল আর পেঁপের দাম। উত্তরবঙ্গে কাঁচামরিচ হয়, ঢাকায় দাম বেড়ে যায়, 400 টাকা হয়ে যায়। তো এটা তো বৃষ্টির কারণ বলতে পারি না, উত্তরবঙ্গে বৃষ্টি হয় নাই। বাংলাদেশের মানুষের চাহিদা খুবই কম। 5টা মৌলিক চাহিদা যে সরকার ফিল আপ করবে তারা আগামীতে আসবে, এটাই চাহিদা মানুষের। শাক পাতা সব বৃষ্টি সব পচা যায়। বর্ষায় তো মালের আমদানি থাকে কম, আর শীতে হলেও আপনার মালের আমদানি থাকে বেশি। এখানে শীতে কম থাকে, বর্ষায় হলেও দাম বেশি থাকে। এক মাস ধরে মিল থেকেই 50 কেজি চালের বস্তায় 300 টাকা বাড়তি দাম যোগ করা হয়েছে। তার জেরে এখনো খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল 90 এবং মোটা চাল 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এটা একটা সিন্ডিকেটের ভিতরে চলে যায়। দেখা যায় আমরা ঠিকই দাম দিয়েই চাউল কিনি, কিন্তু সে একেবারে প্রান্তিক লেভেলের যে কৃষক, তারা এটা থেকে লাভবান হতে পারে না। মোকামে গেলাম যে চালটা এত বেশি কেন, বলে যে মেনের দাম বেশি, আমরা কি করবো? আমাদের কোনো মজুতদারি নেই,
মজুদারি যত হইলো সব কর্পোরেট কোম্পানি। এদিকে মাছের দামে নাজেহাল ক্রেতারা। আকার ও ধরন ভেদে বাজারে সব রকম মাছের দাম কেজিতে 200 টাকা পর্যন্ত বেড়েছে। নরমালি রুই পাওয়া যায় হচ্ছে গিয়ে 300, 350 বা 400। আজকে 500, 550 নিচে কথাই বলে না। বর্ষার কারণে চাষ কম করে, যদি তলায় যায় সব ভাইসে যাবে, এর লাগে মাছের দামটা একটু বেশি। তবে গরু খাসির মাংস আগের দামেই যথাক্রমে 750 ও 1200 টাকায় বিক্রি হচ্ছে। আর গরিবের প্রোটিন ব্রয়লার মুরগিও কেজি প্রতি 20 টাকা বেড়ে 170 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। নিম্নবিত্তরা এরা বেশি এই ব্রয়লাররা কিনতে চায়, এরা বেশি এটা খাতে চায়। খামারে মুরগি ঠান্ডা ঠান্ডা ছিল, কম দামে চালাইছে, অনেক ফুরে আইতেছে দাম বাড়তি। আমরা কিনতেছি 60-65, বেশি 80-70। বাজার স্থিতিশীল রাখতে কঠোর তদারকির দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 114 জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, নতুন একজন সহ চলতি বছর ডেঙ্গুতে 61 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে 43 জন, ঢাকা মহানগরে 29 জন, ঢাকা বিভাগে 31 জন, বরিশাল বিভাগে 10 জন ও ময়মনসিংহ বিভাগে 1 জন রয়েছেন। গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড় চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। দুপুরে সিএনজিটি 5 জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের বড় চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানায়, এতে একই পরিবারের 3 জন আর সিএনজি চালক নিহত হয়েছে। দেশের বাইরের খবর, গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও 94 ফিলিস্তিনির। এতে আহত হয়েছে 3 শতাধিক। এদিকে প্রথমবারের মতো 2 ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়া। অন্যদিকে সিরিয়ার সুইয়েদা প্রদেশে সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে 594 জন। এছাড়া দ্রুজ গোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় থামছেই না ইসরায়েলি তাণ্ডব। লাগাতার ইসরায়েলি হামলায় গাজা পরিণত হয়েছে এক বিশাল কবরস্থানে। উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে একদিনে কমপক্ষে 94 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছে 3 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 21 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানি প্রায় 58,700 জনে পৌঁছেছে। এছাড়া মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকে গাজায় কয়েক হাজার ভবন ধ্বংস করেছে ইসরায়েল। স্যাটেলাইট চিত্রে দেখা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর অপারেশনাল কন্ট্রোলে থাকা এলাকাগুলোতে বিপুল ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্লোভেনিয়া। এই প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে এমন ঘোষণা দিল। অন্যদিকে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর সহিংসতায় নিহত হয়েছে 594 জন। এদের 300 জনই ধর্মীয় সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর সদস্য। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ওদিকে ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, দ্রুজ গোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে শনিবার সন্ধ্যা 7টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে বিকেল 3টায় ভুটানকে মোকাবেলা করতে নামবে নেপাল। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে সবার উপরে বাংলাদেশ এবং এরপরেই রয়েছে নেপাল। তাই শিরোপা পাওয়ার যুদ্ধটা এখন হয়ে উঠেছে 2 দলের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসির আলী।
2025 সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রতিটি দলই এ পর্যন্ত 4টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে সবকটিতে জিতে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিক বাংলাদেশ। 1 হার ও 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে এরপরেই অবস্থান করছে নেপাল। আসরের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়টাও তাই এখন দু দলের মধ্যেই। আফিদা খন্দকারদের বাকি রয়েছে আর মাত্র 2টি ম্যাচ, শ্রীলঙ্কা এবং এরপর নেপাল। এদিকে নেপালের পরবর্তী ম্যাচ রয়েছে ভুটানের বিপক্ষে বসুন্ধরার মাঠে। শনিবার যদি ভুটানের কাছে হেরে যায় নেপাল এবং এরপর যদি দ্বিতীয়বারের মতো লঙ্কানদের হারায় লাল সবুজের যুবা নারীরা, তাহলে 15 পয়েন্ট নিয়ে 1 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে পরবর্তীতে নেপালের কাছে হেরে গেলেও চ্যাম্পিয়ন বাংলাদেশই থাকবে, কারণ নেপালিদের পয়েন্ট 9 থেকে বেড়ে হবে 12। তবে যদি লঙ্কানদের বিপক্ষে জয়ের আগে ভুটান বধে সফল হয় নেপালিরা, তাহলে 21 জুলাই সবশেষ ম্যাচটাই হবে আসরের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। আবার শনিবার যদি নেপাল জিতে যায় আর বাংলাদেশ হেরে যায়, তাহলে দু দলের সমান পয়েন্ট হবে। তখন সেই 21 তারিখটাই হবে ফাইনাল। কিন্তু যদি বাংলাদেশ ব্যাক টু ব্যাক হেরে যায় আর নেপাল যদি জিতে যায়, তাহলে চ্যাম্পিয়ন হবে নেপাল। এদিকে যদি নেপাল ও বাংলাদেশ দু দলই নিজেদের সবশেষ 2 ম্যাচ ড্র করে, তাতেও চ্যাম্পিয়ন হবে আফিদা খন্দকাররাই। সাফের বয়স ভিত্তিক প্রতিযোগিতায় এ পর্যন্ত সব মিলিয়ে সবচেয়ে বেশি 4 বার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার জিতলে হবে 5 বারের রেকর্ড, আর নেপাল জিতলে তা হবে তাদের প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বাদ। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। 3 বছরের জন্য সমঝোতা স্মারক সই। গোপালগঞ্জে কারফিউ বাড়ল শনিবার ভোর 6টা পর্যন্ত। সহিংসতার ঘটনায় প্রায় 500 জনের বিরুদ্ধে মামলা, আরও অর্ধশত আটক। মুজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শেষ না করে থামবে না ছাত্র জনতা। মুন্সিগঞ্জের পথসভায় বললেন নাহিদ ইসলাম। এবং ইতিহাস বদলানোর 18 জুলাই 24-এর এদিন প্রাণ হারান মুগ্ধ সহ 27 জন। গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে প্রত্যয়ী সরকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।